সবাই আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? হ্যালো, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আমি খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসতেছি। দু একটা জিনিস ফিক্সড করে চলে আসতেছি, জাস্ট 1 সেকেন্ড। এই তো তোমাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো তোমরা? আমি অলরেডি ভালো আছি, এবং যারা সালাম দিছো তাদের উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা গতদিন এইচটিএমএল এর বেসিক দিয়ে শুরু করছি, যে এইচটিএমএলটা আসলে কিভাবে লিখতে হয়, ফার্স্ট পেজ যেটা। সো খুব বেশি কিছু বলার সুযোগ পাই নাই, মানে গতদিন আমরা জাস্ট টাচ করছিলাম, এইচটিএমএলটা শুরু করছিলাম। সো আমি দেখি কারা কারা আমার সাথে জয়েন করছো। আমি দেখতে পাচ্ছি অলরেডি আইমন, আনিসা, আলিশা, তারপরে অরিন। ঠিক আছে, সবাই অনেকে জয়েন করছে। শাহরিয়া, রাসেল, সাদিয়া, সঞ্জিদা, একান্ত, নরিন। একজনের নাম নিলে অন্যরা মাইন্ড করতে পারে, তাই বাকিদের নামও বলে দিচ্ছি। আনজির আক্তার, ইফতেখার, ইমাদ, হাফিজা। ঠিক আছে, সো আর অনেকেই জয়েন করছে। ওকে, সো মোটামুটি আমি দেখতে পাচ্ছি মোটামুটি 25-30 জন জয়েন করে ফেলছো। খুবই ভালো লাগতেছে তোমাদের সামনে আসতে পেরে। এই যে এই তো আমি আসছি, ক্যামেরার সামনেই আসছি, মানে একটু কমেন্ট পড়ার জন্য আমাকে একটু সাইডে যেতে হয়, ঠিক আছে? এই জন্য হয়তো তোমরা সরাসরি আমাকে দেখতে পারো না, কমেন্ট পড়ার জন্য একটু সাইডে চলে যেতে হয়। ওকে, সো বোর্ড তো পরিষ্কার। আমরা গতদিন এইচটিএমএল এর যে ইয়েটা একদম স্টার্টিং যেটা, সেটা আমরা লিখছিলাম, যে আমরা বলছিলাম যে এটা দিয়ে আমরা শুরু করি, যে ডক টাইপ, এটা বিস্ময়বোধক দিয়ে, তারপর ডক টাইপ এইচটিএমএল। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করি, আবার এটা শেষও হবে কি একটা এইচটিএমএল এন্ডিং ট্যাগ দিয়ে। ঠিক আছে, এর মাঝখানে হেড আর বডি থাকবে, হেড থাকবে এবং হেড শেষ হবে, আর বডি থাকবে, বডি শেষ হবে। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই যে এগুলো তো আপনি এক সিরিয়ালে লিখছেন, হ্যাঁ ঠিক আছে, এক সিরিয়ালে লিখছেন, এই হেড আর বডিকে একটু চাপায়ে দিলেন কেন? এই যে হেড আর বডি লিখছেন, এগুলো একটু ডান পাশে চাপায়ে দিলেন কেন? মানে এগুলো কি আমি একদম এখানে লিখতে পারতাম না? মূল কথাটা হচ্ছে কি ভাইয়া, তুমি যদি পুরো এইচটিএমএল কোডটাকে, এই যে ডক টাইপ এইচটিএমএল এখানে শেষ হয়েছে, এরপর এইচটিএমএল এখানেই শুরু, এবং হেড তারপর শুরু, মানে পুরো কোডটা যদি তুমি এক লাইনেও লেখো, পুরো এইচটিএমএল পেজের জিনিসগুলো যদি তুমি টোটালি এক লাইনের মধ্যে লেখো, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, ওটা ঠিকঠাকভাবে কাজ করবে। তাহলে এরকম সুন্দর মতো লেখা বা এরকম স্পেস দেওয়ার রিজনটা কি? রিজনটা হচ্ছে এতে কোডটা পড়তে সুবিধা হয়। মানে একজন যখন কোডগুলো লিখবে কম্পিউটারের মধ্যে, কোড এডিটরের মধ্যে যখন লিখবে, তখন হচ্ছে সে প্রপার ইনডেন্টেশন মেনে চলে, বা প্রপার স্পেসিং মেনে চলে। এটাকে আমরা কি বলি? এই শব্দটাকে আমরা বলি হচ্ছে ইনডেন্টেশন। ইনডেন্টেশন, এটা মানে হচ্ছে যথাযথভাবে স্পেস দেওয়া। বানানটা ভুল হলো কি না ভাই, আমি বানান নিয়ে খুব ভয়ে ভয়ে থাকি, একটু বানানগুলো আমি কতক্ষণ পর পর গুগল থেকে চেক করে নেই, যে যদি ভুল হয়ে যায়। আচ্ছা, বানানটা আমি একটু বানান লিখতে গিয়ে আমি ইংলিশের বদলে বাংলায় লিখে ফেলছি। গুগল আমারে বলে কোনো সার্চ নাই, সার্চ রেজাল্ট নাই। ইনডেন্টেশন, হ্যাঁ ঠিক আছে,
বানান ঠিক আছে। ওকে, সো আরো অনেকেই জয়েন করে ফেলছে। একজন বলতেছে কিছু শুনতে পাচ্ছি না। আসলে কি কিছু শুনতে পাচ্ছ না? আমার তো মনে হয় সবই শোনা যাওয়ার কথা। হ্যালো, আলিশবা নামে একজন বলতেছে বোধহয় কিছু শুনতে পায় না। তোমরা কি তাই মনে করো? আমাদের বন্ধু কে এন আলিশবা বলতেছে যে সে কিছু দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। আমার আই থিঙ্ক সবাই শুনতেও পাচ্ছ, দেখতেও পাচ্ছ, তাই না? আমার মনে হয় সবাই ঠিকঠাক শুনতেও পারতেছো, দেখতেও পারতেছো। ওকে, সো এই যে স্পেসিং এর যে ব্যাপারটা আছে, এটাকে আমরা ইন্ডেন্টেশন বলি। আর এখানে সাধারণত আমরা এক ট্যাব পরিমাণ স্পেস দেই। কি পরিমাণ? তোমাদের কম্পিউটারে যদি তোমরা খেয়াল করো, দেখবে একটা ট্যাব নামে একটা বাটন আছে কিবোর্ডের মধ্যে। কিবোর্ডের মধ্যে একটা বাটন আছে, সাধারণত এখানে 4টা, মানে 4বার স্পেস চাপ দিলে যে পরিমাণ হয় সেটাকে আমরা সাধারণত ট্যাব দিয়ে বুঝাই। এটা 4, 6, 8 অনেক রকমই হইতে পারে, যার যেরকম ইচ্ছা। সাধারণত ট্যাব, একবার ট্যাবে চাপ দিলে হচ্ছে 4টা স্পেস হয়ে যায়। তুমি যখন কিবোর্ডে লেখালেখির সময় তুমি ট্রাই করে দেখো, মাইক্রোসফট ওয়ার্ডে বা কোনো কোড এডিটরে লাইক নোটপ্যাডে তুমি লেখার সময় তুমি যদি কিবোর্ডের ট্যাব বাটনটা চাপ দাও, এখন বলো ভাই ট্যাব বাটন তো খুঁজে পাই না। আচ্ছা, ট্যাব বাটন খুঁজে পাবা। ট্যাব বাটন হচ্ছে কিবোর্ডের ফার্স্ট বাটনটাই হচ্ছে ইএসসি। ফার্স্ট বাটনটাই কি? ইএসসি, তাই না? ইএসসি, তার নিচে হচ্ছে একটা অ্যাকসেন্ট বাটন আছে, এরকম বাটন, তার নিচেই হচ্ছে ট্যাব, তার নিচেই কি? ট্যাব। আর সবার নিচের দিকে থাকে কি? কন্ট্রোল, তাই না? সো একদম হাতের বামের থেকে তুমি যদি নিচে বা উপরের দিকের সারিটা খেয়াল করো, এখানে তুমি ট্যাব পেয়ে যাবা। ওকে, স্পেসিংটা করা হয় কেন? যাতে কোডগুলো বা লেখাগুলো দেখতে সুন্দর হয়, এটাই, আর কোনো কারণ নাই, এটাই। ঠিক আছে, সো আমরা প্রথমত যেই ট্যাগগুলো দিয়ে শুরু করব, প্রথমে আমরা হচ্ছে লেখালেখি করার জন্য যেই ট্যাগগুলো ইউজ করা হয়, টেক্সট মানে লেখা দেখানোর জন্য যে ট্যাগ ইউজ করে, সেই ধরনের ট্যাগগুলো আমরা প্রথমে শিখে নিব। যে লেখা দেখানোর জন্য, লেখা দেখানোর জন্য আমরা বেসিক্যালি দুটো ট্যাগ ইউজ করি। এই ট্যাগগুলো লিখবো আমরা হচ্ছে বডির মধ্যে। কোথায় লিখবো? এই যে এখানে যে ট্যাগগুলো আমরা লিখবো, সবগুলো আমরা লিখবো বডির মধ্যে। আচ্ছা, এইগুলো সব লিখবো কোথায়? বডির মধ্যে লিখবো। মনে থাকবে? ফাইন। সো প্রথমে হচ্ছে লেখালেখি সংক্রান্ত যেগুলো আছে, আমরা বেশ কিছু ট্যাগ নিয়ে আলাপ করব। যেমন ধরো আমরা যদি একাধারে বলি, আমরা যদি বলি যে যেসব ট্যাগ নিয়ে আমরা আর কি আলাপ করব, তার যদি একটা লিস্ট আমরা করি, প্যারাগ্রাফ, এটা চাইলে তোমরা লিখে রাখতে পারো। প্যারাগ্রাফ, তারপরে হেডিং, হেডিং বা এটাকে অনেকে হেডার্সও বলে। তারপর আমরা হচ্ছে বিভিন্ন রকম টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলাপ করব। টেক্সট ফরম্যাটিং, টেক্সট ফরম্যাট করার জন্য যেসব ট্যাগ ইউজ করে, টেক্সট ফরম্যাটিং ট্যাগস। এখানে একটা না, এখানে বেশ কিছু ট্যাগস থাকবে। এরপরে আমরা আলাপ করব হচ্ছে, হ্যাঁ এই দুটো একটু স্পেশাল, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ এটা হচ্ছে লিঙ্ক করার কাজে ব্যবহার করা হয়। কিসের জন্য? লিঙ্ক করার জন্য। এছাড়া আমরা শিখব হচ্ছে ইমেজ, কোনো ছবি দেখানোর জন্য ইমেজ ট্যাগ। ঠিক আছে, এই ট্যাগ শিখবো। এরপর আরো কি শিখবো? আমরা শিখবো হচ্ছে, 5টা গেল না, আমরা শিখবো হচ্ছে লিস্ট, 2 রকমের লিস্ট, অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। আর কি আছে? তারপর আমরা শিখবো হচ্ছে গিয়ে টেবল শিখবো। টেবল শিখবো আমরা, ডিপ সম্পর্কে সামান্য আইডিয়া নিব। আর হচ্ছে আমরা একটু ফর্মও শিখবো, সমস্যা নেই। আমরা হচ্ছে HTML ফর্ম শিখবো, ফর্ম। ঠিক আছে, ফর্ম। এই মনে করো 8টা ট্যাগ বা এই ধরনের জিনিসগুলো আমরা এই HTML কোর্সের মধ্যে শিখব। ঠিক আছে, এই ট্যাগগুলো মনে রাখবা। এই সবগুলো ট্যাগ লিখতে হবে বডির মধ্যে। কোথায় লিখতে হবে? বডির মধ্যে। আবার বলতেছি, ট্যাগগুলো কোথায় লিখতে হয়? আমাদের তো HTML এর 2টা সেকশন থাকে, হেড সেকশন আর বডি সেকশন। ওটার মধ্যে লিখতে হবে বডিগুলো। সো HTML এর মধ্যে কয়েকটা ব্যাপার আছে, যেমন ধরো ট্যাগ, তারপর আছে এলিমেন্ট, অ্যাট্রিবিউট। এগুলা কি? এগুলো হচ্ছে আমরা করতে করতে শিখে যাব। এগুলো আমরা হচ্ছে করতে করতে শিখে যাব। ও একটা বাদ পড়ছে না, টেক্সট। আচ্ছা, ওটা টেক্সট ফরম্যাটিং এর মধ্যেই থাকবে, বাদ পড়ে নাই। তো তোমরা এই লিস্টটা তুলে ফেলো। এই লিস্টটা কে কে তুলে ফেলছো আমাকে জানাও। সবাই বলতেছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সো এই লিস্টটা কারা কারা তুলে ফেলছো সেটা একটু আমাকে কমেন্টে জানাই দিও।
সো আমি দেখতে পাচ্ছি অরিন বলতেছে তুলে ফেলছে। আচ্ছা, মৃত্তিকা বলতেছে তুলছে, মরিয়ম বলতেছে ডান, আঞ্জির বলতেছে, রাসেল বলতেছে। আচ্ছা, এতজনের যেহেতু তোলা হয়েছে সো বাকিদেরও তোলা হয়েছে। সো এই ট্যাগগুলো আমরা শিখবো, তার আগে হচ্ছে আমরা একটু জেনে নেই যে ট্যাগ কি, এলিমেন্ট কি, আর হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট কি। সো প্রথমত আমরা একটা উদাহরণ হিসেবে একটা ছোট্ট একটা ট্যাগ লিখি, ছোট্ট একটা এলিমেন্ট লিখি। লিখলাম আমরা পি, প্যারাগ্রাফ ট্যাগ লিখতেছি, ঠিক আছে। পি দিলাম, তারপর মনে করো এখানে একটা ক্লাস দিলাম, ক্লাস দিলাম হচ্ছে গিয়ে লেটস সে কি ক্লাস দিলাম ক্লাস দিলাম হচ্ছে ধরো ফু। এটা একটা বহুল প্রচলিত ক্লাস, এখন ক্লাস কি জিনিস সেটা পরে বলতেছি। তারপর প্যারাগ্রাফের মধ্যে লিখলাম হচ্ছে দিস ইজ এ টেক্সট বললাম। আচ্ছা, এই টেক্সটটা একটু অন্য রং দিয়ে লিখে দিই তাহলে আরো ভালো লাগবে। দিস ইজ এ টেক্সট, তারপর হচ্ছে আমাদের পিটা শেষ হবে, পি শেষ হয়ে যাবে ট্যাগ। সো এই যে এই অংশটা, এই পুরা অংশটা হচ্ছে একটা HTML এলিমেন্ট, একটা HTML এলিমেন্ট। আমরা শিখতেছি হচ্ছে এখন এলিমেন্ট, ট্যাগ এবং অ্যাট্রিবিউট নিয়ে। আমরা কি নিয়ে শিখতেছি? উপরে যদি আমি লিখি এলিমেন্ট, ট্যাগ এবং অ্যাট্রিবিউট নিয়ে। অ্যাট্রিবিউট দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে আশা করি। সো আমরা আজকে উপস্থিতি এত কম কেন ভাই? মাত্র 20-21 জন। অন্যান্য দিন যেখানে 30+ মানুষ থাকে সবাই কি ঘুমায় গেছে নাকি ক্লাস ভালো লাগতেছে না আর? সো আমরা শিখতেছি এলিমেন্ট, ট্যাগ আর অ্যাট্রিবিউট। সো এই যে পুরো একটা জিনিস আমরা লিখলাম, এটা একটা HTML এলিমেন্ট। এটা কি একটা HTML এলিমেন্ট? এর মধ্যে একটা স্টার্টিং ট্যাগ আছে, একটা এন্ডিং ট্যাগ আছে। এই যে পি দিয়ে যেটা শুরু হয়েছে, মানে এই পিটা, সোজা কথায় বলতে পারো যে এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে যে অংশটা বা পিটা, এটাই হচ্ছে একটা স্টার্টিং ট্যাগ। এটা কি একটা স্টার্টিং ট্যাগ। আবার এই যে এই পিটা, এটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ। এটাকে আমরা কি বলি? ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ। ট্যাগ লিখলাম কেন? ট্যাগ হবে, ট্যাগ। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ। রঙের শূন্যতায় ভুগতেছি আমি। তারপরে এই যে ক্লাস ফু, এই অংশটুকু আছে, ক্লাস ফু, এই অংশটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই অংশটা কি একটা অ্যাট্রিবিউট। আর এই যে মাঝখানে আছে দিস ইজ এ টেক্সট, এটা হচ্ছে একটা কন্টেন্ট। এটা কি একটা কন্টেন্ট। বললো ভাই অনেক কিছু বলছেন, বুঝতেছি না। আচ্ছা, বুঝাই দিব, নো প্রবলেম। আগে হচ্ছে এইটুকু একটু লেখো যে এই যে আমরা সাধারণত পি দিয়ে যে কোনো একটা ট্যাগকে, আমরা ধরো একটা প্যারাগ্রাফ আমরা লিখতে চাই, একটা প্যারাগ্রাফ লিখতে চাইলে সেটাকে আমরা এইভাবে লিখবো যে পি দিয়ে শুরু, এখানে মাঝখানে হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ টেক্সট, হাবি যাবি, মানে আরো যা যা মনে চাই লিখলাম। মানে প্যারাগ্রাফ মনে করো 10-15 লাইন প্যারাগ্রাফ লিখে তারপর আবার আমরা কি করব? পি দিয়ে শেষ করে দিব। তাহলে পি দিয়ে শুরু এবং পি দিয়েই শেষ। এটা হচ্ছে গিয়ে একটা, এই পিটা এটা একটা ট্যাগ। আবার এই যে স্ল্যাশ পি অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে, এটাও একটা ট্যাগ। তাহলে HTML এর ট্যাগগুলো কি? HTML এর ট্যাগগুলো হচ্ছে যেগুলো এরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে থাকে, লেস দেন গ্রেটার দেন সাইন বললেও তোমরা অনেকে বুঝবা। যেগুলো অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে থাকে এই জিনিসগুলোই হচ্ছে এক একটা ট্যাগ। এই যে লেস দেন গ্রেটার দেন এর মধ্যে থাকে এগুলোই কি এক একটা ট্যাগ। ট্যাগ হচ্ছে যা ধারণ করে। ট্যাগ তো কিছু একটা ধারণ করছে। ট্যাগটা হচ্ছে কাইন্ড অফ পাত্রের মতো। একটা স্টার্টিং ট্যাগ আর একটা এন্ডিং ট্যাগ একত্রে করলে মাঝখানের জায়গাটা হচ্ছে একটা ধারণকারী অংশ। আবারও বলতেছি,
একটা স্টার্টিং ট্যাগ আর একটা এন্ডিং ট্যাগ। একটা শুরুর ট্যাগ আর একটা শেষের ট্যাগ হচ্ছে মাঝখানে যা ধারণ করে সেগুলোরে আমরা মানে ও হচ্ছে ট্যাগ দুইটা হচ্ছে একটা ধারক, কাইন্ড অফ একটা পাত্র। এই পাত্রের মধ্যে কিছু একটা আছে, একটা কন্টেন্ট আছে, কি আছে, কিছু কন্টেন্ট আছে। সো এখানে হচ্ছে কিছু টেক্সট আছে, এটা ধারণ করছে। আর একটা স্টার্টিং আর একটা এন্ডিং ট্যাগ মিলায়, মানে একটা স্টার্টের শুরু থেকে এন্ড পর্যন্ত পুরা যেই অংশটা, আমি আবারও লিখে দিচ্ছি যে এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, দেখা যাচ্ছে আশা করি, আর এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, এই স্ল্যাশ পিটা, এটা এন্ডিং ট্যাগ। আর এই যে পুরা এই অংশটা, পুরা অংশটার নাম হচ্ছে একটা HTML এলিমেন্ট। মাঝখানে যেটা ধারণ করতেছে সেটা হচ্ছে একটা কন্টেন্ট, মাঝখানে যেটা ধারণ করতেছে সেটা একটা কন্টেন্ট, ঠিক আছে। কিছু কিছু ট্যাগ আছে কিছু ধারণ করে, যেসব ট্যাগ কোনো কিছুকে ধারণ করে সেগুলোকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। যারা কোনো কিছু ধারণ করতে পারে তাদেরকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। আর যারা কোনো কিছু ধারণ করে না বা ধারণ করার দরকার হয় না এরকম কিছু ট্যাগও আছে, সেগুলোকে আমরা বলি এমটি ট্যাগ। আচ্ছা, ওটা আমি পরে লিখে দিব, তোমরা লিখতে পারবে, আপাতত লেখার দরকার নেই। আপাতত এইটা বুঝছো কিনা যে ট্যাগ কোনটা, আর ট্যাগের মাঝখানে যা থাকে পুরো জিনিসটা মিলে একটা এলিমেন্ট হয়। ট্যাগ আর এলিমেন্ট মোটামুটি বেসিক্যালি একই ধারণা বহন করে। এরপর বলবো ভাইয়া তাইলে যে ক্লাস ফু এইটা কি, আসো এইটা নিয়ে এখন একটু আলাপ করব। আমার মনে হয় তোমরা এই পর্যন্ত এটা উঠাইতে পারছো। সো আমি এখানে একটু মুছে দিচ্ছি, এখানে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি জিনিসটা আবার লিখবো। তো আমি যে পিটা লিখলাম, পি এর মধ্যে এখন আমার মনে হলো, ধরো আমি আরেকটা ট্যাগ লিখলাম, আরেকটা ট্যাগ লিখবো, মনে করো ফন্ট লিখলাম, ফন্ট নামে একটা ট্যাগ আছে, এটা আমি ইউজ করলাম, এটা ইউজ করলাম। তারপর আমি এখানে হচ্ছে ধরো এই ফন্ট ট্যাগটা আবার কি দিয়ে শেষ হবে, এভাবে ফন্ট দিয়েই কিন্তু কি হবে, শেষ হবে। এটা মাঝখানে আমি লিখলাম যে ফন্টের মধ্যে কি লেখা যায়, সাম টেক্সট, কিছু টেক্সট লেখা যাবে। সো কিছু টেক্সট লেখা যাবে, তোমরা চাইলে আমরা সাজেস্ট করতে পারো কি লেখা যায়। আর না সাজেস্ট করলে আমরা সাধারণত যেটা লিখি কোডাররা বা আমরা ডেভেলপাররা, সেটাই আমি একটু লিখে দিলাম। এখন তুমি বলবো ভাই এটা কি লিখছেন, লরেম, ইপসাম, ডলর, সিটামেট, এগুলা কি? এগুলা কিছুই না, এগুলাকে লরেম টেক্সট বলি আমরা। এগুলা তোমার আপাতত না জানলেও চলবে, বা যারা একটু ওয়েব ডেভেলপিং এর সাথে জড়িত আছে বা টুকটাক আইডিয়া আছে তারা হয়তো বুঝবা যে এটাকে লরেম টেক্সট বলি। কোনো জায়গায় মনে করো আমরা টেক্সট লেখার জন্য কিছু পাচ্ছি না, তখন আমরা এই লরেম টেক্সটটা বসায় দিই। লরেম লিখে ধরো লরেম 100 লিখলে 100টা লরেম ওয়ার্ড চলে আসে, মানে এটা জাস্ট জায়গাটা ফিল আপ করার জন্য, ঠিক আছে। টেক্সট বসাইলে কেমন হয়তো ওটা দেখার জন্য আমরা স্যাম্পল হিসেবে ইউজ করি। সো এই ফন্টের মধ্যে যেটা আমি বলতেছিলাম, ফন্ট দিয়ে শুরু হয়েছে, ফন্টের মধ্যে শেষ হয়েছে। সো ধরো এই লেখাটা তো নর্মালি যদি তুমি কোনো কালার না দাও, তাহলে এটা হচ্ছে কালো রঙে প্রদর্শিত হবে। আবারও বলতেছি, ডিফল্ট ভাবে কোনো কালার দেওয়া না হলে কালো রঙে প্রদর্শিত হবে। এখন মনে করো আমি এটাকে লাল রঙে প্রদর্শিত করতে চাই, এই লেখাটা আমি চাই ব্রাউজারে লাল রঙে প্রদর্শিত হবে। সো লাল রঙে প্রদর্শিত করার জন্য এখানে এই ফন্টের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, ফন্টের মধ্যে একটা বৈশিষ্ট্য আরোপ করতে হবে। আবারও বলতেছি, এই যে ফন্ট ট্যাগটা আছে, ফন্ট ট্যাগ অনেকটা টেক্সট ট্যাগের মতোই বলতে পারো, মানে টেক্সটের মধ্যে বৈশিষ্ট্য আরোপ করার জন্য ব্যবহার করা হয়। সো এই ফন্টের মধ্যে যদি আমি কালার দিতে চাই তাহলে হচ্ছে আমাকে এখানে একটা অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। সো আমি একটা অ্যাট্রিবিউট দিলাম, কালার ইকুয়াল টু ডাবল কোটেশন মার্কের মধ্যে আমি লিখলাম রেড। লেখাটা বোঝা যায়, যদি না বোঝা যায় আমাকে বইলো। আমি লিখলাম ফন্ট, তারপর এটা তো সাধারণত আমরা কি করতাম, ফন্টটা এইভাবে শেষ করে দিতাম, তাই না? এইটুকু তো থাকতো না, ফন্টকে হচ্ছে আমরা এইভাবে শেষ করে দিতাম, কিন্তু এখন কিন্তু শেষ করি নাই। এখন এখানে একটা গ্যাপ দিয়ে আমি লিখছি হচ্ছে কালার ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে লিখলাম রেড। আবার এখানে ফন্ট ট্যাগটা শেষ হইলো। তাহলে এই যে ফন্ট, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা এন্ডিং ট্যাগ, পুরো জিনিসটা হচ্ছে একটা এলিমেন্ট। আর এই যে কালার ইকুয়াল টু রেড লিখলাম, এটা হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট, একটা বৈশিষ্ট্য, একটা প্রপার্টি আরোপ করা হইলো। সো এই ধরনের ট্যাগের পাশে, ট্যাগের নামের পাশে, স্টার্টিং ট্যাগের নামের পাশে স্পেস দিয়ে দিয়ে আমরা যে জিনিসগুলো লিখি বৈশিষ্ট্য আরোপ করার জন্য বা নতুন কিছু যুক্ত বা বাদ দেওয়ার জন্য, নতুন নতুন যে বৈশিষ্ট্যগুলো আরোপ করি সেগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি। যেমন ধরো ফন্ট কালার রেড, এই একটা অ্যাট্রিবিউট যুক্ত করছি, এখানে আমি আরো অ্যাট্রিবিউট চাইলে যুক্ত করতে পারি। তারা আমি আরেকটা অ্যাট্রিবিউট যুক্ত করলাম, সেটা হচ্ছে ফেস। ফেস ইকুয়াল টু আমি লিখলাম মনে করো এরিয়াল। এরপর আবার আমার কি হবে, ইয়াটা শেষ হবে, ফন্ট ট্যাগের অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা শেষ হবে।
তাহলে দেখো এখানে আমি এখন দুইটা অ্যাট্রিবিউট দিছি, একটা হচ্ছে কালার রেড আর একটা হচ্ছে ফেস ইকুয়াল টু এরিয়াল। এই ফেস এরিয়াল দিয়ে বোঝাচ্ছে হলো গিয়ে এই লেখাটা এরিয়াল ফন্টের মাধ্যমে শো হবে। তোমরা যারা ফোন ইউজ করো তোমরা অনেকে দেখবে অনেকের ফোনের মধ্যে টেক্সটগুলো সোজা, অনেকের টেক্সটের মধ্যে একটু আঁকা বাঁকা টেক্সট, একটু স্টাইলিশ টেক্সট কিন্তু অনেকে ফোনের মধ্যে ইউজ করে। সো ওই যে ইউজ করে এগুলো হচ্ছে বিভিন্ন ফন্ট ইউজ করতে হয়। কি ইউজ করে? লেখার যে শৈলী আছে, লেখার যে স্টাইল আছে, এটা ফন্টের মাধ্যমে চেঞ্জ করা যায়। সো এই জন্য যেটাকে আমরা ইউজ করি এখানে ফেস দিয়ে হচ্ছে একটা ফন্টের নাম লিখলে সেই নামের ফন্টে মানে সেই স্টাইলে লেখাটা প্রদর্শিত হবে। যাই হোক, আমার সেটা উদ্দেশ্য না, আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে আমি কালার রেড আর ফেস এরিয়াল এই অংশটুকু লিখলাম, এখানে দুটো অ্যাট্রিবিউট আমি যুক্ত করলাম। ঠিক আছে, ফন্ট ট্যাগের মধ্যে আমি দুটো অ্যাট্রিবিউট যুক্ত করলাম। তাহলে HTML ট্যাগ, HTML এলিমেন্ট আর কোনগুলো HTML অ্যাট্রিবিউট, এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে কমেন্টে জানাইতে হবে, বা কেউ কোথাও না বুঝলে, কোথাও বুঝো নাই সেটাও জানাইতে হবে। আমি উপর থেকে একটু কমেন্ট দেখতেছি। আচ্ছা, কেউ বলতেছে লেখা শেষ, তার মানে এগুলো আগের কমেন্ট। আবার দেখলাম কেউ কেউ কাউকে মেনশন দিচ্ছে। আয়েশা সিদ্দিকা বলতেছে বুঝছি। আচ্ছা, আসলেই কি পুরোপুরি বুঝছো কিনা তোমরা একটু কমেন্টে জানাও যে HTML এর যে এলিমেন্ট ট্যাগ অ্যাট্রিবিউট এগুলো তোমরা বুঝতে পারছো কিনা, বা এগুলো বললে কোনটা কি সেটার একটা পার্থক্য তোমরা তৈরি করতে পারবে কিনা, পার্থক্যটা আমাকে দেখাইতে পারবে কিনা। আচ্ছা, আঞ্জির বলতেছে, মরিয়ম বলতেছে বুঝতে পারছে, ক্লিয়ার, ওকে, ভেরি গুড। দেখি আর কে কে আছে। আচ্ছা, বাকিরা হয়তো না বুঝলে কোন জিনিসটা বুঝো নাই ট্যাগ এলিমেন্ট আর অ্যাট্রিবিউটের মধ্যে সেটা একটু বলতে হবে যে ভাই এই জিনিসটা বুঝি নাই, যে এটা যে ট্যাগ, এটা এলিমেন্ট, এটা অ্যাট্রিবিউট, এটা মাঝখানে হচ্ছে এই জিনিসটা বুঝতে আমার প্রবলেম হয়েছে, সেটা একটু বলতে হবে যে কোন জিনিসটা বুঝতে প্রবলেম হয়েছে, ট্যাগ বুঝো নাই নাকি এলিমেন্ট বুঝো নাই নাকি অ্যাট্রিবিউট বুঝো নাই। আচ্ছা, মাহফুজা বলতেছে বুঝতে পারছে, ওকে ফাইন। ওকে, আমি ধরে নিচ্ছি যারা ক্লাস করতেছে তারা বুঝতে পারছে। আর যদি কেউ না বুঝে থাকো এরপরেও তোমরা হচ্ছে ক্লাসটা একটু ব্যাকওয়ার্ডে যে আমি যখন আবার এটাকে আপলোড দিয়ে দিব তখন হচ্ছে একটু ব্যাকে যে আবার দেখে আসতে পারবা, নো প্রবলেম, জিনিসটা আবার রিভিউ করে দেখে নিবা। আচ্ছা, অরিন বলতেছে অ্যাট্রিবিউটটা একটু আবার, এলিমেন্টটা একটু আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, সবার বোঝার সুবিধার্থে আমি প্রয়োজন হলে আরেকবার বলে দিব, নো প্রবলেম। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি আরেকবার এইভাবে লিখে দেখাচ্ছি। আমি লিখলাম একটা ফন্ট, বা ধরো একটা পি লিখলাম, পি ট্যাগ লিখলাম মানে প্যারাগ্রাফ ট্যাগ, এটার মধ্যে আমি কিছু টেক্সট লিখলাম, সাম টেক্সট। এই যে এটা হচ্ছে পি, এটা একটা ট্যাগ, এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এই যে এগুলাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এগুলোর মধ্যে আমরা যদি কোনো একটা শব্দ দিই সেটাই একটা ট্যাগ হয়ে যাবে, সেটাই কি একটা ট্যাগ হয়ে যাবে। তার আমি এভাবে লিখলাম HTML, তাইলে এটা একটা HTML ট্যাগ হয়ে গেল। কি হয়ে গেল? একটা HTML ট্যাগ। তারপর ধরো এইভাবে লিখলাম বডি, তাহলে একটা বডি ট্যাগ হয়ে গেল। তারপর আমি ধরো এখানে লিখলাম হচ্ছে টেবল, তাহলে একটা টেবল ট্যাগ তৈরি হয়ে গেল। সাধারণত এই ট্যাগগুলোকে আমরা শুরুর ট্যাগ বলি। কি বলি? শুরুর ট্যাগ বলি। এই ট্যাগগুলো আবার আমাদেরকে শেষ করতে হয়, একটা শুরুর ট্যাগ দিলে একটা শেষের ট্যাগও দিতে হয়, সেটা হচ্ছে এইভাবে লিখতে হয়। সেম টাইপেরই, জাস্ট শুরুতে একটা স্ল্যাশ সাইন দিয়ে দিতে হয়। এই যে বডি লিখবো, বডি জাস্ট এই শুরুতে একটা স্ল্যাশ সাইন দিয়ে দিতে হয়, এইভাবে লিখতে হয়। ঠিক আছে, তো এইটাকে আমরা বলি স্টার্টিং ট্যাগ, এটাকে বলি এন্ডিং ট্যাগ। আর এই পুরো একটা অংশ, এই যে পুরো একটা অংশ হচ্ছে একটা এলিমেন্ট, একটা কি এলিমেন্ট, এই যে পুরো একটা অংশ, এই একটা অংশ হচ্ছে একটা এলিমেন্ট। স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, আর স্টার্টিং আর এন্ডিং পুরোটা মিলায় একটা এলিমেন্ট, স্টার্টিং আর এন্ডিং পুরোটা মিলায় একটা এলিমেন্ট। তাহলে আমি পি দিয়ে লিখলাম, আবার এই যে এইভাবে পি দিয়ে শেষ করে দিলাম প্যারাগ্রাফ ট্যাগটা। তো তাহলে এই যে এটা স্টার্টিং ট্যাগ আর এটা এন্ডিং ট্যাগ, আর পুরাটা হচ্ছে একটা HTML এর এলিমেন্ট। এখন আমি চাইলে এই পি এর মধ্যে মনে করো কিছু বৈশিষ্ট্য দিতে পারি।
মনে করো পি এর মধ্যে আমি দিলাম হচ্ছে একটা ক্লাস দিলাম, পি এর মধ্যে একটা ক্লাস দিলাম। ক্লাস হচ্ছে এক ধরনের HTML এর মধ্যে দেওয়া বিশেষ অ্যাট্রিবিউট, যেটা মাধ্যমে হচ্ছে অনেক রকমের বৈশিষ্ট্য আরোপ করা যায়। মানে ক্লাসের মধ্যে আরো অনেকগুলা বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, যেটা সাধারণত CSS এর সাথে সংশ্লিষ্ট। ওটা তোমাদের আপাতত লাগবে না, জাস্ট দেখানোর জন্য। ধরো পি এর মধ্যে আমি একটা ইয়ে দিলাম হচ্ছে ক্লাস ইকুয়াল টু দিলাম হচ্ছে ফু। তো তাহলে এই যে ক্লাস ইকুয়াল টু ফু লিখলাম, এটা একটা অ্যাট্রিবিউট। ধরো আরো অ্যাট্রিবিউট দেওয়া যাবে। ধরো আমি দিলাম হচ্ছে গিয়ে এটা না দিয়ে আমি মনে করো অন্য একটা অ্যাট্রিবিউট দিলাম, ধরো দিলাম আর কি, যদিও এটা এখানে কাজ করে না, আধুনিক HTML এগুলো কাজ করবে না। অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। সো ট্যাগের নামের পাশে, স্টার্টিং ট্যাগের মধ্যে নামের পাশে এইভাবে একটা শব্দ ইকুয়াল টু দিয়ে ডাবল কোটের মধ্যে যেটা এইভাবে দেওয়া হয়, এই জিনিসটাই হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটাই কি একটা অ্যাট্রিবিউট। একটু আগে দিছিলাম কি যে ক্লাস ইকুয়াল টু ফু, এখন আবার দিলাম অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। এই যে এই ধরনের জিনিসগুলো দিলাম, এগুলাই হচ্ছে অ্যাট্রিবিউট। সো যারা বলছিল জিনিসটা ক্লিয়ার হয় নাই, তাদের কি ক্লিয়ার হয়েছে? কে বলছিল যেন অ্যাট্রিবিউটটা আরেকবার বলতে? অরিন বলছিল, রাইট? সো আমরা কিন্তু বলে দিছি, হ্যাঁ। সো আশা করি অরিনের এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ক্লাস ফু দিয়ে কিছুই বোঝায় না। মরিয়ম বলতেছে ভাই ক্লাস ফু দিয়ে কি বোঝায়, ওটা আপাতত লাগবে না, ওটা CSS নিয়ে আলাপ করলে পরে বলে দিব, ঠিক আছে? ওটা আপাতত বাদ রাখো। আমি বলছি তো যে ক্লাস হচ্ছে কিছু CSS এলিমেন্ট, ক্লাসের মধ্যে আরো কিছু ডিটেইল ভাবে হচ্ছে কিছু অ্যাট্রিবিউট থাকে, ঠিক আছে? ওগুলা দেখাইলে যারা হচ্ছে HTML আর একটু ডিপলি শিখতে চাও, CSS শিখতে চাও, তাদের জন্য হয়তো পরে দেখানো যাবে, আপাতত দরকার নেই। আপাতত জেনে রাখো যে ক্লাস ফু লিখলাম, ক্লাস ইকুয়াল টু ABC লিখলাম, এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। সো ক্লিয়ার সবার? হ্যাঁ। তো আমরা প্রথমত যে ট্যাগটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। এটা অলরেডি কয়েকবার দেখানো হয়ে গেছে, সো নতুন করে আলাপের কোনো বিষয় নাই। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এটাকে আমরা এইভাবে পি দিয়ে লিখি, আবার হচ্ছে পি দিয়ে শেষ করি, ঠিক আছে? এর মাঝখানে হচ্ছে আমরা টেক্সট লিখি। হ্যাঁ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। এভাবে জাতীয় সঙ্গীত বা যে কোনো সঙ্গীত তুমি হচ্ছে, বা তোমার মনে যা আসে তাই তুমি পি ট্যাগের মধ্যে লিখে ফেলতে পারবা। মনে যা আসে তাই তুমি কি পি ট্যাগের মধ্যে লিখে ফেলতে পারবা, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখে ফেলতে পারবা। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মতো শো করবে। এটা কিভাবে শো হয় অবশ্যই আমরা রিভিউ ক্লাসে দেখব। ভাই পি এর মধ্যে কি আমরা কোনো অ্যাট্রিবিউট ইউজ করি? সাধারণত পি এর সাথে আমরা কোনো অ্যাট্রিবিউট ইউজ করি না। পি এর সাথে তেমন কোনো অ্যাট্রিবিউট কি আমরা ইউজ করি না, হ্যাঁ, আধুনিক HTML ইউজ করি না। সো প্যারাগ্রাফ ট্যাগ তো গেল, একদম সহজ সিম্পল একটা ট্যাগ। সো বলবো ভাইয়া তাহলে প্যারাগ্রাফ ট্যাগটা কোথায় কাজে লাগে? প্যারাগ্রাফ ট্যাগ কাজে লাগে হচ্ছে নতুন প্যারাগ্রাফ তৈরি করার জন্য। কিসের জন্য? নতুন প্যারাগ্রাফ তৈরি করার জন্য। মনে করো তুমি এইভাবে একটা দরখাস্ত লিখছো, লেটস সে তুমি একটা এইভাবে ধরো তুমি একটা গল্প লিখতেছো বা দরখাস্তই লিখতেছো। আচ্ছা, দরখাস্তর কথা বাদ দেই, ধরো একটা তুমি গল্প লিখতেছো, গল্পে তুমি হচ্ছে কিছু লাইন লিখলা, এইভাবে করে লিখলা, লিখে তোমার মনে করো এখানে শেষ হলো। এখানে শেষ হওয়ার পর তুমি 2 লাইন স্পেস দিয়ে বা 1 লাইন স্পেস দিয়ে, মানে এখানে তোমার কি লিখবো, কেউ কিছু বলা। আচ্ছা, আমি একটা নিউজ বা সামথিং কিছু একটা বাই করি ফেসবুক থেকে, কোনো একটা পোস্ট দিয়ে হচ্ছে তারপর সেটা লিখি আমার টাইমলাইনে কি আসছে। দত্তরি কিছুই পাচ্ছি না। আমরা হচ্ছে একটা নিউজ পেপারে ঢুকে যাই। সো আমি ইয়েতে ঢুকে গেলাম, পত্রিকার মধ্যে ঢুকলাম, যত সব নেগেটিভ নিউজ। আমি একটা ইন্টারেস্টিং নিউজ পাইছি, কুকুরের দাঁতে কেন পোকা ধরে না। কুকুরের দাঁতে কেন পোকা ধরে না, এই টাইপের নিউজ, ঠিক আছে? যাকগে, তাতে আমার কিছু যায় আসে না। আমার দেখানোর দরকার হলো মানুষ দাঁতের কত যত্ন করে,
ধরো আমরা ওটাই লিখলাম, মানুষ দাঁতের কত যত্ন করে। এইগুলো তোমাদের লেখার দরকার নাই। টুথপেস্ট দিয়ে প্রতিদিন দাঁত ঘষে, টুথপেস্ট দিয়ে দাঁত ঘষে বা দাঁত মাজে। তো ধরো এখানে আমার একটা লাইন শেষ, মানে এখানে এই প্যারাটা শেষ। আমি মনে করো একটা নতুন প্যারা শুরু করতে চাই। নতুন প্যারা নিচে দিলাম যে কুকুরের দাঁত কিভাবে এত ভালো থাকে। তো ভাইয়া পড়তেছি HTML আর আপনি নিয়ে আসছেন কুকুরের দাঁত। কুকুরের দাঁত এত ভালো থাকে কিভাবে, থাকে কিভাবে, একটা প্রশ্ন বলো। সো এই জিনিসটাই তুমি মনে করো, হ্যাঁ এই জিনিসটা লেখার দরকার নাই ভাই, উদাহরণ দেখাচ্ছি দেখো। সো এই জিনিসটাই তুমি মনে করো প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে লিখতে চাও। তো তুমি করলা কি, এভাবে করে পি দিয়ে শুরু করলা, পি দিয়ে শুরু করলা আর হচ্ছে পি দিয়ে শেষ করলা। এর মাঝখানে তুমি হচ্ছে লেখাগুলো লিখলা, যে প্রথম 2 লাইন লিখলা। লেখার পর তোমরা যারা কিবোর্ড ইউজ করছো, কিবোর্ডে একটা এন্টার বাটন থাকে, রাইট? এরকম একটা এন্টার বাটন থাকে, এন্টার লেখা থাকে, আর একটা হচ্ছে কি থাকে, তীর চিহ্ন দেওয়াই থাকে, এরকম একটা তীর চিহ্নের মতো দেওয়া থাকে। বা মোবাইলের কিবোর্ডেও দেখবা এরকম একটা বাটন আছে। তো এটার মধ্যে তুমি যত চাপ দাও তত হচ্ছে নতুন লাইন শুরু হয়, তত কি নতুন লাইন শুরু হয়। তুমি করলা কি, এন্টার বাটনে চেপে চেপে অনেক নিচে চলে আসলা। এন্টার বাটনে চেপে চেপে মনে করো এখানে 7-8 লাইন গ্যাপ তৈরি করে ফেললা। প্রথম ওই যে 2 লাইন লেখার পর তুমি 7-8 লাইন গ্যাপ তৈরি করে তারপর তুমি পরের লাইনটা লিখলা, যে কুকুরের দাঁত এত ভালো কেন। সো এইভাবে তুমি পরের লাইনটা তৈরি করলা। এরপর তুমি করলা কি, তোমার HTML পেজটা চালায় দেখলা, তোমার HTML পেজটা একটা ব্রাউজারের মধ্যে চালায় দেখলা। যখন তুমি HTML পেজটা ব্রাউজারে চালাবা তখন তুমি দেখবা এই যে কুকুরের দাঁত এত ভালো কেন, এই 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 লেখাটা তুমি দেখবা কি এই যে এইখানে চলে আসছে। কোথায় চলে আসছে? এইখানে। তুমি যে এত কষ্ট করে এন্টার চেপে চেপে স্পেস মারলা, এত কষ্ট করে এন্টার চেপে চেপে স্পেস দিলা, তুমি দেখবে একটা স্পেসও আসে নাই বা নতুন প্যারায় তৈরি হয় নাই। তুমি যে এন্টার চেপে চেপে নিচের দিকে নামাই দিলা, দেখবা যে স্পেস হয়ই নাই, নিচের দিকে নামেই নাই, নতুন লাইন তৈরি হয় নাই। তাহলে ভাই এই সমস্যা থেকে আমরা কেমনে বাঁচবো? এই সমস্যা থেকে বাঁচার উপায় হচ্ছে আলাদা আলাদা পি ট্যাগ ইউজ করা। যে এটা এখানে শেষ, তাহলে এখানে পি ট্যাগটা শেষ করে দাও, আবার এখান থেকে একটা নতুন পি ট্যাগ শুরু করো। তাহলে অন্তত একটা গ্যাপ থাকবে, অনেকগুলা থাকবে না, অন্তত একটা গ্যাপ তৈরি হবে বা নতুন লাইন থেকে তৈরি হবে। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করার জন্য ব্যবহার করে। আবারও বলতেছি, প্যারাগ্রাফ ট্যাগ কি কাজে ইউজ হয়? প্যারাগ্রাফ তৈরি করার জন্য। এটা লিখে রাখতে পারো যে প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে নতুন নতুন প্যারাগ্রাফ ইউজ করার জন্য তৈরি করতে হয়। এখন অনেকে বলতে পারো যে ভাই তাহলে 7-8টা স্পেস কেমনে দিব? 7-8টা স্পেস দেওয়ার জন্য একটা ট্যাগ ইউজ করে, সেটাকে বলে ব্রেকার। সেটাকে কি বলে? এই যে BR বলে, কি বলে? BR বা ব্রেকার ট্যাগ। সো আমরা লিখে দিচ্ছি যে লাইন ব্রেক করার জন্য বা নতুন লাইন বানানোর জন্য, ঠিক আছে, নিচের দিকে নামানোর জন্য এই যে BR ট্যাগটা, বা এটাকে আমরা ব্রেকার বলতে পারি, ব্রেকার ট্যাগটা ইউজ করা হয়। ব্রেকার, বেকার না কিন্তু, ও আবার কিন্তু বেকার না, ওর অনেক কাজে লাগে। ব্রেকার ট্যাগ কিন্তু অনেক রকম স্টাইলে লেখা যায়। এইভাবে শুধু BR লিখলেও হয়, এটা লিখলেও হয়, আবার এই যে এইভাবে করে শুধু BR লিখলেও হয়, আবার BR লিখে এইখানেও দেওয়া যায়, এন্ডিং ট্যাগটা মানে এইভাবেও দেওয়া যায়। ব্রেকার হচ্ছে এক ধরনের স্পেশাল ট্যাগ। ব্রেকার কি এক ধরনের স্পেশাল ট্যাগ, এজন্য এটার এন্ডিং ট্যাগ লাগে না, এটা শুধু শুরুর ট্যাগটা লিখলেই হয়। যে হয় এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। সাধারণত নর্মালি হচ্ছে ওইভাবেই দেওয়া হয়, এন্ডিংটা একটা দরকার নেই, জাস্ট এই BR এভাবে দিলেই কি হয়ে যাবে, একটা স্পেস তৈরি হয়ে যাবে। তো তুমি যদি এরকম 7-8টা দাও তাহলে 7-8 লাইন নিচে নেমে যাবে, 7-8 লাইন কি হবে, নিচে নেমে যাবে। সো আমরা জানলাম যে নতুন প্যারাগ্রাফ লেখার জন্য, নতুন প্যারাগ্রাফ লেখার জন্য এই যে পি ট্যাগ, এটা ইউজ করা হয়, এটা ইউজ করা হয়। আর নিচের দিকে নামায় দেওয়ার জন্য চাইলে তুমি নতুন নতুন প্যারা তৈরি করতে পারো, আর যদি একসাথে অনেকগুলো লাইন নিচে নামাইতে চাও তাহলে BR বা ব্রেকার ট্যাগটা ইউজ করা যাইতে পারে। না না, একজন কমেন্টে বলতেছে BR মানে হচ্ছে মা বাবার বেকার সন্তান, ভালো বলছে।
আচ্ছা, সো আমরা ট্যাগ নিয়ে বলতেছিলাম। ট্যাগ হচ্ছে দুই প্রকার, এটা লিখে রাখো যে HTML ট্যাগ স্পেশালি দুই প্রকার। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, বা এটার বলতে পারো ধারণকারী ট্যাগ। ধারণকারী, এর কোনো কিছু একটা ধারণ করবে, ধারণকারী। আরেকটা হচ্ছে স্পেশাল ধরনের ট্যাগ, যেটা হচ্ছে ব্রেকার পরে এই লাইনের মধ্যে, সেটা হচ্ছে এমটি ট্যাগ, বা এটাকে বলে ফাঁকা ট্যাগ, এটার মধ্যে খালি। এটার মজার বৈশিষ্ট্য হচ্ছে এন্ডিং ট্যাগ লেখা লাগে না। এমটি ট্যাগের মজার বৈশিষ্ট্য হচ্ছে এন্ডিং ট্যাগ লেখার দরকার হয় না, স্টার্টিং ট্যাগটা লিখলেই হয়। এন্ডিং ট্যাগ লেখার দরকার হয় না, এই ট্যাগের একটা স্পেশাল বৈশিষ্ট্য। সো কন্টেইনার ট্যাগ কোনগুলো? যেমন ধরো পি একটা কন্টেইনার ট্যাগ, তোমরা দেখছো পি তে প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফের মধ্যে কিছু না কিছু একটা থাকতে হয়, নাহলে ওইটা একটা কাজ করে না। তাহলে পি হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। আবার মনে করো হেডার ট্যাগগুলো, টেবল ট্যাগ, বডি ট্যাগ, এগুলো সবই কন্টেইনার ট্যাগ, মানে এগুলোর মধ্যে কিছু না কিছু থাকে, ঠিক আছে, ধারণ করে। এবং এগুলোর স্টার্টিং ট্যাগ লিখলে এন্ডিং ট্যাগটাও লেখার দরকার হয়। স্টার্টিং ট্যাগ লিখলে কি দরকার হয়? এন্ডিং ট্যাগ লেখার দরকার হয়, এজন্য এদেরকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ কোনগুলা? ফাঁকা ট্যাগ হচ্ছে যেগুলা শেষের ট্যাগ লেখার দরকার হয় না, বা এগুলোর ভিতরে কোনো কিছু থাকে না। এই ধরনের ট্যাগ যেগুলো বহুল আসে, এই ধরনের তিনটা ট্যাগ আছে। এটা লিখে চাইলে স্টার মেরে রাখতে পারো, 4-5টা স্টার মেরে রাখতে পারো। হ্যাঁ, 4-5টা স্টার মেরে রাখতে পারো এই ট্যাগগুলো। প্রথমটা হচ্ছে যে আমাদের খুবই পরিচিত বিআর বা ব্রেকার ট্যাগ। এরপরে আছে আমাদের আরেকটা খুবই জনপ্রিয় ট্যাগ ইমেজ, আইএমজি, বুঝে ইমেজ। আরেকটা আছে এইচআর, এটা হচ্ছে হরাইজন্টাল রো। এটা কি হরাইজন্টাল রো? বিআর হচ্ছে কি, আমি নামগুলো লিখে দিচ্ছি। বিআর হচ্ছে ব্রেকার বা ব্রেকার ট্যাগ, ঠিক আছে। আইএমজি হচ্ছে ইমেজ ট্যাগ বা ছবি দেখানোর জন্য ইউজ করে, ইমেজ। আর এইচআর হচ্ছে হরাইজন্টাল রো। এখন বলো ভাই এইচআর ট্যাগটা লিখলে কি হয়? এইচআর ট্যাগ লিখলে এই কাজটা হয়, শাইন। তুমি যেখানে একটা এইচআর ট্যাগ লিখবা সেখানে একটা এরকম দাগ তৈরি হবে। যেখানে এইচআর লিখবা ওই বরাবর একটা আড়াআড়ি বা আনুভূমিক, ঠিক আছে। ভার্টিক্যাল তো মানে হচ্ছে খাড়া। তাহলে কি ভাই ভিআর আছে, ভার্টিক্যাল রো আছে? না, ভার্টিক্যাল রো নামে কোনো ট্যাগ নাই, বাট এইচআর আছে। যেখানে তুমি এইচআর এই ট্যাগটা ইউজ করবা, দেখবে এরকম একটা দাগ হয়ে যাবে, কালো রঙের দাগ হয়ে যাবে, ঠিক আছে। এইচআর হচ্ছে হরাইজন্টাল রো। ইমেজ দিয়ে তো ছবি দেখায়, আর ব্রেকার দিয়ে কি করে আমরা তো সেটা জানছি, লাইন নিচের দিকে নামায়। আরো কি এমটি ট্যাগ আছে? হ্যাঁ, আরো কয়েকটা এমটি ট্যাগ আছে, ওগুলো আমাদের আসবে না, জানতে হবে না, দরকার নেই। এমসিকিউর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আসে, বলা থাকে যে কোনটি এমটি ট্যাগ নয়। হ্যাঁ, একটা প্রশ্ন যে কোনটি এমটি ট্যাগ নয়। 4টা অপশনের মধ্যে থাকে ব্রেকার, ইমেজ, এইচআর। আরেকটা মনে করো আছে হচ্ছে গিয়ে, মনে করো টেবল আছে, বা ধরো ওএল আছে। হ্যাঁ, এরকম দেওয়া থাকে। তো পোলাপান বেশিরভাগ ক্ষেত্রে এই এমসিকিউটা কি করে, ভুল করে। তো এটা আসলে নাম্বার কিন্তু 1 পাইতে হবে, ঠিক আছে। সো এই তিনটা ট্যাগ নিয়ে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবে আমাকে। ক্লিয়ার হয়েছে? কমেন্ট পাচ্ছি না কেন? আচ্ছা, আইমনের কমেন্ট পাওয়া গেল। আঞ্জিরের লামিয়া আইমন, মেহেদি হাসান হৃদয়, মাইশা মহু আওরিন। হ্যাঁ, সবাই আসো যারা একটু মাঝে মধ্যে একটু কমেন্ট করে জানান দিবা ভাই আসি, চলে যায় নাই, ঠিক আছে। একা একা ক্লাস নেওয়াটা কাইন্ড অফ বোরিং, যে কেউ নাই, আমি একাই কথা বলে যাচ্ছি। সো এখন আমরা যেগুলো নিয়ে আলাপ করবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে শিরোনাম ট্যাগ বা হেডিং বলবো। হেডিং বা এটা সাধারণত শিরোনাম। কিসের জন্য ইউজ করে? শিরোনাম। যাদের হেডিং নাই তারা কে? শিরোনামহীন নাকি? ওকে, সো শিরোনাম এই ধরনের ট্যাগ আছে, হেডিং ট্যাগ।
6টা কয়টা আছে 6টা লিখে ফেলো কয়টা এই ধরনের ট্যাগ আছে 6টা মনে রাখবে হ্যাঁ 6টা হেডিং ট্যাগ আছে এবং এরা হচ্ছে যথাক্রমে H1 H2 H3 H4 H5 H6 so H1 H2 H3 H4 H5 H6 এটা হচ্ছে কি H1 টা হচ্ছে সবার বড় H1 টা সাইজে হচ্ছে সবার বড় সো এটাকে আমরা বললাম ধরো বড় ভাই এলাকার বড় ভাই বা বাসার বড় সবার বড় সে হচ্ছে সবার বড় H1 টা হচ্ছে সাইজে সবার বড় H1 দিয়ে যদি কোনো তুমি টেক্সট লেখো এটা সাইজে সবার বড় হবে ঠিক আছে H2 হচ্ছে তার থেকে সাইজে একটু ছোট তারপর তার থেকে এটা আরেকটু ছোট এটা আরেকটু ছোট এটা আরেকটু ছোট এটা আরেকটু ছোট এরকম করে যায় সো এটাকে বলতে পারো মেজো ভাই এটাকে বলতে পারো সেজো ভাই আর H6 হচ্ছে ছোট ভাই তাহলে ভাই এই দুইটার নাম কি বাংলা ভাষায় এই দুইটারও নাম আছে আলাদা আমি না ভুলে গেছি দেখি গুগল করে পাই কিনা কিছু জিনিস পাওয়া গেছে ওকে আমি আরো কিছু শব্দ পাইছি এটাকে বলতেছে এটাকে বলতেছে ফুল এটাকে বলতেছে ছোট আমি বললাম না আরো কিছু শব্দ আছে এই ছোটর পরেও আছে ছোটর পরে আবার আছে হচ্ছে কনে বা কনিষ্ঠ বুঝছো কনে নামে আরেকটা আছে সো এই ধরনের শব্দগুলো কিন্তু আছে বাংলা ভাষা কিন্তু আমাদের বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ এবং মজার ভাষা আমরা কিন্তু বাংলা খুব ভালো পারি না জানিও না পারিও না শেখারও চেষ্টা করি না মাধুর্য যে আছে সেগুলো দেখার চেষ্টা করি না ঠিক আছে সো এইভাবে করে নিচের দিকে আসতে থাকবে 6টা হেডিং ট্যাগ আছে এটা যদি আমি ধরো ব্রাউজারে প্রদর্শন করতাম লেখাটা ব্রাউজারে প্রদর্শন করতাম এটা হয়তো সবার বড় এটা দেখা যেত এরকম লেটসে ধরো এরকম ঠিক আছে এই লেখাটা শো হইতো এরকম বড় করে তারপরে মেজোবাইটা সাইজে হালকা ছোট একটু ছোট ঠিক আছে তারপরে সেজো ভাই এটা আরো ছোট তারপরে ভাই এটা আরো ছোট তারপর ফুল ভাই এটা আরো ছোট একদম ছোট ভাইটা এটা আরো ছোট মানে এইভাবে H1 থেকে শুরু করে H2 H3 H4 H5 H6 এগুলো সিরিয়ালি ছোট হইতে থাকবে এগুলো হচ্ছে কোন একটা জায়গায় শিরোনাম বোঝানোর জন্য কিসের জন্য ব্যবহার করে শিরোনাম বোঝানোর জন্য যে H1 টা সবথেকে বড় সাইজের শিরোনাম বা বড় জিনিস দেওয়ার জন্য ব্যবহার করে H2 H3 H4 এটা প্রয়োজন মতো ব্যবহার করা যাবে আস্তে আস্তে ছোট হইতে থাকবে H6 এর সাইজ অনেকটা ওই যে P ট্যাগের টেক্সট আছে না H5 H6 এগুলোর সাইজ হচ্ছে যে P ট্যাগের যে টেক্সট মানে নরমাল যে টেক্সট সাইজ এগুলো হচ্ছে ওগুলোর কাছাকাছি চলে আসে বলো ভাই H7 H8 এভাবে যদি আমি দেই হ্যাঁ H7 8 এভাবে যদি দেই আরো কি ছোট ট্যাগ পাওয়া সম্ভব না আরো ছোট ট্যাগ পাওয়া সম্ভব না H6 পর্যন্তই শেষ আর দিলেও ছোট যাবে না সো হেডিং ট্যাগগুলা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা যতক্ষণ আমরা হেডিং ট্যাগ পড়লাম এটা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা আচ্ছা ওকে অনেকেই আসো কমেন্টে বলতেছো ওকে ঠিক আছে হৃদয় অরিন লামিয়া আর অনেকে কমেন্ট করছো থ্যাংক ইউ ওকে তাহলে আমাদের হেডিং ট্যাগটাও শেষ হইল
আমরা দুটো ট্যাগ শিখলাম আজকে, পি ট্যাগ আর হেডিং ট্যাগ। এরপর আমরা বলছিলাম আমরা বেশ কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ শিখবো। কি শিখবো? বেশ কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ শিখবো। সো আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ শিখবো। এগুলো সাধারণত যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, যেমন ধরো একটা পি এর মধ্যে এটা ইউজ করা যাইতে পারে, ঠিক আছে? একটা পি এর মধ্যে এটা একটা এক্সট্রা করে, মানে এক ট্যাগের মধ্যে কিন্তু আরেকটা ট্যাগ ইউজ করা যায়। মনে করো এটা হচ্ছে একটা পি এবং এখানে পিটা শেষ। সো পি এর মধ্যে যদি আমি কিছু একটা লিখি, লেটস সে স্যাম্পল টেক্সট লিখলাম, এই লেখাটা কিন্তু নরমালি প্রদর্শিত হবে। ধরো আমি এই লেখাটাকে একটু মোটা করে প্রদর্শন করতে চাই। কি করে প্রদর্শন করতে চাই? মোটা করে। তাহলে আমাকে যেই ট্যাগটা ইউজ করতে হবে সেটাকে আমরা বলি হচ্ছে বোল্ড ট্যাগ। কি বলি? বোল্ড। বোল্ড এটা হচ্ছে বি দিয়ে লেখা হয় এবং বি দিয়েই শেষ হয়। তাহলে এই যে পি এর মধ্যে আবার আমরা নতুন করে ট্যাগ দিব, পি এর মধ্যে নতুন করে বি দিব, এখানে বি শেষ করব। তাহলে হবে কি জানো? এটাকে আমরা বোল্ড বলি। এই বোল্ড ট্যাগের কারণে এই লেখাটা, স্যাম্পল টেক্সটটা একটু মোটা হয়ে প্রদর্শিত হবে। ব্রাউজারে যখন আমরা এটা ব্রাউজ করব তখন দেখব এই স্যাম্পল টেক্সট লেখাটা বড় হবে না কিন্তু, হ্যাঁ, একটু মোটা হয়ে যাবে। কলম দিয়ে তো আর মোটা করে বোঝানোর উপায় নেই, ডাবল ডাবল করে লিখে বোঝাচ্ছি আর কি। ঠিক আছে, একটু এরকম মোটা হয়ে যাবে, নর্মাল টেক্সট থেকে এটা একটু মোটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বোল্ডের কাজ। এটা কিসের কাজ? বোল্ড হচ্ছে এই কাজটা করে। এরপর আসো যে ট্যাগটার কথা বলবো সেটা হচ্ছে আরো একটা জনপ্রিয় ট্যাগ, সেটা হচ্ছে আইটালিক বা ইটালিক। এটা হচ্ছে আইটালিক বা ইটালিক। এটা লেখা হয় হচ্ছে আই দিয়ে এবং শেষও হয় হচ্ছে আই দিয়ে। এটার কাজ হচ্ছে লেখাকে এক পাশে ডান পাশে হেলায় দেওয়া, লেখাকে বাঁকা করে দেওয়া। কি করে? এটা হচ্ছে লেখাকে একটু বাঁকা করে দেয়, এক পাশে বাঁকা করে দেয়। আমরা যদি একটু উদাহরণ আকারে দেখাই, ধরো এখানে একটা লিখলাম, এখানে একটা আই দিয়ে লিখলাম, বাঁকা লেখা, ঠিক আছে? এটা আবার শেষ হলো আই দিয়ে। তাহলে এটা যদি আমরা এখানে প্রদর্শন হয় আমাদের ব্রাউজারে, তাহলে এটা এভাবে দেখা যাবে, বাঁকা লেখাটা, যেটা এরকম এক সাইডে একটু বেঁকে যাবে। এরকম ডান পাশে কি হবে? লেখাগুলো হেলে পড়বে। ঠিক আছে, বাঁকা লেখাটা একটু ডান পাশে কি হবে? হেলে পড়বে। বা আমি যদি এখানে একটা ইংলিশ লিখতাম, মনে করো যদি আই দিয়ে একটা ইংলিশ লেখা লিখতাম, নতুন করে আবার দিলাম, ধরো লিখলাম নিউ টেক্সট। সো নর্মালি তো লেখাগুলো সোজা থাকে, নর্মালি তো লেখাগুলো কি থাকে? সোজা থাকে, বাট এটা একটু বাঁকা হয়ে যাইত। কি হয়ে যেত? একটু বাঁকা। এই নিউ টেক্সটটা এরকম এরকম কি হতো? ডান পাশে হেলে পড়তো, বাঁকা হয়ে যেত। আচ্ছা, আমরা বোল্ড আর আইটালিক আশা করি বুঝতে পারছি, রাইট? সো বোল্ড আর আইটালিক গেল। এরপর আরো জনপ্রিয় আছে ট্যাগ, সেটা হচ্ছে ধরো ইউ। ইউ দিয়ে কি করে? ইউ দিয়ে হচ্ছে আন্ডারলাইন করে, আন্ডারলাইন টেক্সট। ইউ দিয়ে কি করা হয়? ইউ দিয়ে হচ্ছে কোনো লেখাকে আন্ডারলাইন করা হয়। ইউ দিয়ে তুমি যে লেখাটা লিখবা, হ্যাঁ, সেটা হচ্ছে ইউ দিয়ে আন্ডারলাইন করার কাজে ব্যবহার করে। তো সেটা এরকম হবে, এই লেখাটা আসবে আর এটার নিচে এরকম একটা দাগ চলে আসবে। কি চলে আসবে? লেখাটার নিচে একটা দাগ চলে আসবে। সো এরপরে আরো আছে, যেমন ধরো আরেকটা ট্যাগ আছে হচ্ছে ডিলিট। ডিলিট এটাকে ডেল দিয়ে লেখে, ডিইএল বা ডেল। সো ডিলিটেড, এটা দিয়ে হচ্ছে কোনো লেখাকে তুমি ডিলিট করে দিতে পারবা বা কেটে দিতে পারবা। কি করতে পারবা? কেটে দিতে পারবা। সো এটা দিয়ে তুমি যেই ট্যাগ লেখাটা আসবে সেটা হচ্ছে এরকম আসবে, ডিলিটেড। এসে এটা মাঝখানে এরকম একটা দাগ চলে আসবে। কি চলে আসবে? এটা মাঝ বরাবর একটা লাইন দিয়ে কেটে দেওয়া হবে। ডেল বা ডিলিট দিয়ে যেটা করা হয় এটাকে আমরা ডিলিট ট্যাগ বলি। এভাবে ডিলিটেড হয়ে যাবে। এখন একজন বলতেছে ভাইয়া যদি একসাথে তিনটা করি, করো, সমস্যা নাই, তাইলে হচ্ছে এভাবে লিখতে হবে আর কি। প্রশ্নটা কে করছে? হ্যাঁ, রাসেল করছে। যদি ভাইয়া একসাথে তিনটা করতে চাই, রাসেল আমাদেরকে প্রশ্ন করছে যদি আমরা একসাথে তিনটা করতে চাই, করো, সমস্যা নাই।
ধরো তুমি একই সাথে বোল্ড করতে চাও, আইটালিক করতে চাও, আবার আন্ডারলাইনও করতে চাও, তাহলে এইভাবে দাও সিরিয়ালি, যে ধরো বোল্ড দিলা, তারপর আইটালিক দিলা, তারপর ইউ দিলা, এরপর তুমি লিখলা যে মাই টেক্সট এটা লিখলা, এরপর তুমি শেষ করলা। এখন তুমি বলতে পারো যে ভাই আমি কোনটা আগে শেষ করব, ইউ পরে আসছে, তাহলে কি ইউ আগে শেষ করব? হ্যাঁ, এটা হচ্ছে কাইন্ড অফ ভদ্রতা আর কি, যেটা একদম ভিতরে আছে ওইটা আগে শেষ করা। তো তুমি যদি বলো না ভাই আমি ভদ্রতার ধারি না, আমি ভদ্রতা মানি না, সমাজের নীতি নিয়ম আমি মানি না, আমি আই দিয়ে শেষ করব, তারপর ইউ দিয়ে শেষ করব, তারপর বি দিয়ে শেষ করব, ঠিক আছে? তুমি যদি সিরিয়াল মানো তাতেও হবে, সিরিয়াল যদি না মানো তাতেও হবে, কোনো সমস্যা নেই। বি দিয়ে শুরু করছো বলে বি শেষে দিতে হবে এমন কোনো কথা নেই, বাট বেসিক ভদ্রতা হচ্ছে বি দিয়ে শুরু করলে বি শেষে থাকা, আই মাঝে আছে যেহেতু আই মাঝে থাকা, আর ইউ যেহেতু এখানে আছে তাহলে ইউ এখানে রাখা। HTML ভাষাটা হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবল, HTML কি অনেক বেশি ফ্লেক্সিবল, HTML কিন্তু কেস সেনসিটিভ নয়, মানে তুমি যদি বিটা এভাবে লেখো, বড় হাতের বি লেখো তাতেও কাজ হবে, কোনো সমস্যা নাই, ছোট হাতের বি লেখো তাতেও কাজ হবে, মিলঝুল করে লিখলেও সমস্যা হবে না, ঠিক আছে? HTML কেস সেনসিটিভ নয়। অন্যদিকে সি প্রোগ্রামিং ভাষা কিন্তু কেস সেনসিটিভ, ছোট হাতের গুলারে বড় হাতের লিখলে কাজ হবে না, এরর খাবে, কিন্তু HTML এর মধ্যে এটা হয় না, এই সিরিয়াল টিরিয়াল না দিলেও কি হয় না। এখন তুমি যদি বলো ভাই আমার ভালো লাগে না, আমি না এন্ডিং ট্যাগ একটাও দিব না, আমি এন্ডিং ট্যাগ দিবই না, সো তুমি যদি বলো যে ভাই আমি এন্ডিং ট্যাগ দিব না, তাতেও হবে, তাতেও তোমার লেখাটা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তিনটাই হবে। যখনই তুমি বি ট্যাগ পাইছে, যখনই হচ্ছে ব্রাউজার, HTML-টাকে আমরা পড়ছিলাম কিন্তু ব্রাউজারের মধ্যে তিনটা অংশ থাকে, একদম শুরুতে হচ্ছে ইউআই বলতে পারো, যেটা আমরা দেখি, ভিতরে ব্রাউজার ইঞ্জিন আর রেন্ডার ইঞ্জিন থাকে, তাই না? সো রেন্ডার ইঞ্জিন যখন এই HTML-টাকে রেন্ডার করে আমাদের চোখের সামনে দেখাবে বা স্ক্রিনে দেখাবে, তখন সে যখন একটা বি পাবে, সে যা কিছু পাবে সব বোল্ড করা শুরু করবে, সে ততক্ষণ পর্যন্ত বোল্ড করবে যতক্ষণ না সে হচ্ছে এন্ডিং ট্যাগটা পাবে। সো বি দেওয়া মানেই হচ্ছে নিচে যা আসতে থাকবে সব কিছু বোল্ড হয়ে যাবে, সব কি হয়ে যাবে, একদম বোল্ড আউট, নাকি বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? তুমি ধরো এখানে এন্ডিং ট্যাগটা না দিলে যত নিচে সব বোল্ড হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু কাজ যে হবে না তা নয়, এটা এন্ডিং ট্যাগ ছাড়াও কাজ হবে, হ্যাঁ, বাট ভদ্রতা হচ্ছে যেখানে যতটুকু বোল্ড করতে চাও সেখানে সেই ট্যাগটা শেষ করে দেওয়া। সো এটা কেমন হবে তাইলে এটা অনেকটা এরকম হবে যে এরকম বোল্ড হয়ে আসবে, একটু বড় করেই লিখে দিচ্ছি, বাঁকাও হবে এবং নিচে আন্ডারলাইনটাও আসবে, ঠিক আছে? মানে একই সাথে বোল্ড হবে, আইটালিক হবে, আন্ডারলাইনড হবে, তিনটা কাজই হবে। চাইলে একসাথে তিনটা না, একসাথে 10টা ট্যাগ, একটা ট্যাগের মধ্যে একটা, একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা, এরকম জগা খিচুড়ি যা খুশি করতে পারো। HTML-এ কোনো এরর নাই, HTML-এ যা লিখবা তাই শো করবে। ব্রাউজারে যদি শো করানোর ক্ষমতা থাকে সে সেটা তোমাকে শো করাবে, না থাকলে সেখানে কিছু দেখাবে না। আয়েশা যে প্রশ্নটা করছে যে এই ক্ষেত্রে কি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো একসাথে হবে কিনা, হ্যাঁ, তোমার তো উত্তর দিয়েই দিলাম যে এটা হয়ে যাবে। আনজির আক্তার প্রশ্ন করছিল যে ভাইয়া আই কি ক্যাপিটাল লেখা যাবে কিনা, সো প্রশ্ন করছিল যে আই কি ক্যাপিটাল লেখা যাবে কিনা, যাবে, আমি তো বলেই দিছি যে কেস সেনসিটিভ না, করা যাবে। যে উত্তরটা আমাদেরকে খুব সুন্দর মতো দিয়ে দিয়েছে, কে আমাদেরকে উত্তরটা দিয়ে দিয়েছে, শাহিরুজ্জামান শাফিন, থ্যাংক ইউ শাফিন, খুব সুন্দর মতো উত্তরটা দিয়ে দেওয়ার জন্য যে এটা করা যাবে, রাইট? ফাইন, অরিন বলতেছে ক্লিয়ার। সো আমি আশা করি বাকিদেরও কি হয়েছে, বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা ডিলিট পর্যন্ত শিখলাম, আন্ডারলাইন শিখলাম, আরো কিছু ফরম্যাটিং ট্যাগ আছে। এখন আমরা একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে বোল্ডের কাজটা বোল্ড ছাড়া আরেকটা ট্যাগ দিয়ে করা যায়। যেমন ধরো বোল্ড করার জন্য আমরা বি ইউজ করছি না, বি ছাড়াও এটার একটা কাউন্টার পার্ট আছে, বা এটার বলতে পারো কাইন্ড অফ যমজ ভাই, দেখতে একটু অন্যরকম, কাজ করে একই, তার নাম হচ্ছে স্ট্রং, ঠিক আছে? তার নাম কি স্ট্রং, শক্তিশালী, স্ট্রং ম্যান, ঠিক আছে? তারপর যেটা আইটালিক আছে, আইটালিকের কাজটা আরেকটা ট্যাগ দিয়ে করা যায়, সেটা হচ্ছে এমফেসিস, এটা ইএম বোধ হয়, শুধুমাত্র ইএম, আমি একটু দেখে নিচ্ছি ট্যাগটা। হ্যাঁ, ইএম দিয়ে লেখা হয় যে
ইটালিক করার জন্য আরেকটা ট্যাগ ইউজ করা যায়, সেটার নাম হচ্ছে এমফ্যাসিস ট্যাগ, বা সেটাকে শর্টকাটে ইএম বলেন। এটা হচ্ছে স্ট্রং, আর এটার পুরো নাম হচ্ছে এমফ্যাসিস। এমফ্যাসিস মানে হচ্ছে জোর দেওয়া, এমফ্যাসিস শব্দটার বাংলা অর্থ হচ্ছে সেখানে জোর দেওয়া হবে, আর স্ট্রং হচ্ছে শক্তিশালী করা হবে। সো বোল্ডের কাজ বোল্ড ছাড়া আরেকটা ট্যাগ দিয়ে করা যায়, সেটা হচ্ছে স্ট্রং, আর আইটালিকের কাজটা আরেকটা ট্যাগ দিয়ে করা যায়, সেটা হচ্ছে ইএম বা এমফ্যাসিস। এই দুইটা এগুলো হচ্ছে একই রকম কাজ করে। তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া বোল্ডের জায়গায় কেন স্ট্রং ইউজ করব, আই এর জায়গায় আমরা কেন এমফ্যাসিস ইউজ করব? ঠিক আছে, মানে বোল্ড দিয়েই তো হচ্ছে, তাহলে স্ট্রং কেন ইউজ করা হয়? আই দিয়েই তো হয়, তাহলে কেন ইএম ইউজ করা হয়? এখন এই প্রশ্নটা উত্তর তোমাদের না জানলেও চলবে, মানে এটা পরীক্ষায় কোনোদিনও তোমাদের আসবে না, বাট জেনে রাখো এটা দিয়ে করা যায়। আর কেন করা যায়, কেন এটা করা যায়, যে why we can use bold, why we can use strong alternative to bold, হ্যাঁ, অথবা ইন এক্সচেঞ্জ টু বোল্ড, যে বোল্ড ইউজ করার বদলে আমরা কেন স্ট্রং ইউজ করতে পারি, অথবা এমফ্যাসিস কেন আমরা দিব যখন আমরা আই দিয়ে আইটালিক করতে পারি। এটা তোমরা হচ্ছে একটু গুগলে সার্চ করবা, গুগলে সার্চ করে নিজেরা পড়বা যে কেন হচ্ছে বোল্ডের জায়গায় স্ট্রং অনেক সময় ইউজ করে, কেন আইটালিকের জায়গায় এমফ্যাসিস ইউজ করে। হ্যাঁ, এটা তোমরা একটু নিজেরা কি করবা, গুগল করে বের করার চেষ্টা করবা। ঠিক আছে, সো আমাদের কিন্তু চলতেছে কি, আমাদের চলতেছে ডেডিকেটেড শর্ট কোর্স অন এইচএসসি 2021 এই সিলেবাসের উপরে, নাকি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আসো তাদের উপরে এটা চলতেছে। এইচএসসি 22 যারা আসো, যারা 20 তাদের তো পাস হয়ে গেছে, তাদের সামনে অ্যাডমিশন, তারা আর দেখে কি করবা। বাট 20 ব্যাচের কেউ যদি থাকো যে হচ্ছে মনে প্রাণে ধরে নিছো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অথবা ট্রিপলি এই ধরনের সাবজেক্টগুলো পড়বা, তাদের কিন্তু HTML প্রোগ্রামিং এগুলো শিখতে হবে, তারা চাইলে দেখতে পারো। 21 ব্যাচ তোমাদের তো পরীক্ষা এসে লাগবে, তারাও দেখতে পারো। আর যারা 22 ব্যাচ আসো বা নতুন কলেজে প্রবেশ করতে যাবা বা যাচ্ছ, বা যাদের ইন্টারেস্ট আছে টুকটাক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, তারা হচ্ছে বেসিকটা শেখার জন্য, বেসিক শেখার জন্য আমার এই ভিডিওগুলো কি দেখতে পারো। এত ভেঙে ভেঙে এত এক্সপ্লেইন করে কেউ কিন্তু কি বুঝাবে না, কারণ দরকার হয় না। আর তোমরা হচ্ছে গুগল থেকে পড়তে পারো, যেমন ধরো এই ট্যাগগুলো সম্পর্কে তোমরা ডিটেল কোথায় পড়তে পারবা, এই সাইটে পড়তে পারো। সাইটটার নাম হচ্ছে W3 স্কুল। W3 স্কুল, এটার মধ্যে তোমরা HTML এর যে ট্যাগগুলো আছে সেগুলো নিয়ে অনেক কিছু পাবা। এছাড়া ধরো MDN আছে, MDN যেটাকে বলে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, MDN। হ্যাঁ, MDN এ তোমরা দেখতে পারো মজিলা ডেভেলপার নেটওয়ার্ক। এরকম মনে করো অনলাইনে অনেক ভালো ভালো সাইট আছে, তুমি জাস্ট সার্চ দিবা যে HTML ট্যাগস, HTML বেসিক ট্যাগস, এটা লিখে সার্চ দিলে তুমি কিন্তু পেয়ে যাবা। আবার অনেক রকম অ্যাপস আছে, সেগুলোর মাধ্যমে তুমি কিন্তু কি শিখতে পারো, সাথে সাথে তুমি প্র্যাকটিসও করতে পারো। সো আজকে আমরা বেশ কিছু ফরম্যাটিং ট্যাগ শিখলাম, আমরা হেডিং ট্যাগ শিখলাম, প্যারাগ্রাফ শিখলাম, বেসিক যে লিখতে হয় এটা শিখলাম। কিভাবে আগামী ক্লাসে, আগামী সপ্তাহে যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমরা আরও কিছু ফরম্যাটিং ট্যাগ দেখব। তারপর হচ্ছে আমরা লিস্ট পড়বো, অ্যাঙ্কর ট্যাগ পড়বো, ইমেজ ট্যাগ পড়বো, টেবিল পড়বো, এবং ফাইনালি HTML ফর্ম পড়বো। এরপর আমরা হয়তো একটা MCQ কিছু সৃজনশীল সলভ করে এই চ্যাপ্টারটা আমরা শেষ ঘোষণা করব। সো তোমাদেরকে বরাবরের মতো আবারও পাশে পাবো আশা করি। আর তোমাদের বন্ধুরা যারা এখনো আমাদের গ্রুপে যুক্ত নাই, তুমি মনে করো যে অন্যান্য জায়গা থেকে ICTটা বা ফিজিক্স ম্যাথ এখানে সে বেটার শিখতে পারবে, তাকে এই গ্রুপে তুমি ইনভাইট করতে পারো। একসময় কিন্তু সে তোমাকে থ্যাঙ্কস দিবে যে চলো গ্রুপে তাকে ইনভাইট করার জন্য, যে এখানে এত চমৎকারভাবে ক্লাসগুলো নেওয়া হয়। অন্য কোনো জায়গায় কিন্তু এভাবে ফ্রিতে, টোটালি ফ্রিতে কিন্তু আমার মনে হয় না কেউ নিচ্ছে। ঠিক আছে, আমরা যেভাবে টোটালি ফ্রিতে নিচ্ছি, অন্যরা একটা মিনিমালিস্টিক হলেও ফি নিচ্ছে, আমরা কিন্তু সেটাও নিচ্ছি না। জাস্ট তোমাদেরকে ইয়ে করার জন্য, তোমাদের বেটারমেন্টের জন্য, এবং হচ্ছে গিয়ে এত ডিটেলভাবে কিন্তু কেউ কিন্তু এত ডিটেল করে পড়াবে না। সো আমরা যারা আমাদের সাথে মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো তারা তো প্রতিনিয়ত আমাদের সাথে কমিউনিকেট করতে পারতেছো, যারা যুক্ত নাই তারাও যদি যুক্ত হতে চাও তাহলে আমাকে ইনবক্সে নক দিতে পারো। তোমাদের সাকিব ভাইয়াকে, মানে আফতাব মাহমুদ সাকিবকে, তাকেও নক দিতে পারো, রাকিবকে নক দিতে পারো। মানে আমাদের গ্রুপে চাইলে পোস্ট করতে পারো যে ভাই কীভাবে আপনাদের সাথে মেসেঞ্জারে কানেক্ট হবো, বা আপনাদের টেলিগ্রাম গ্রুপে কানেক্ট হবো, এই কোর্সের মধ্যে আমি কীভাবে অংশ নিতে পারবো, এই ভিডিওগুলো কই পাবো, সব কিন্তু। আর যারা অলরেডি যুক্ত জানতে পারো আমাদের এখানে পোস্ট করে বা আমাকে মেসেজ দিয়ে। আর যারা অলরেডি যুক্ত আছো তারা তো জানো কী করতে হবে, ক্লাস শেষ হওয়ার পর তোমরা ক্লাস নোটগুলো কী করবা, গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা। আর হোমওয়ার্ক তো আপাতত নাই, হোমওয়ার্ক ইনশাল্লাহ পরে দেওয়া হবে, বা হোমওয়ার্ক বা সলিউশন পোস্ট দেওয়া হবে, বা এক্সাম নেওয়া হবে। যখন নেওয়া হবে তখন তো অবশ্যই দেখতে পারবা, সবাই কিন্তু কি করবা, পার্টিসিপেট করবা। আর ক্লাসটা এখানে শেষ করব, তার আগে আবারও বলে যাই যে কি হইতে হবে, নেভার এভার স্টপ ট্রাইং। কখনো কি করতে পারবা না, চেষ্টাটা থামাইতে পারবা না, সবসময় আলোর পথে, সবসময় ভালোর পথে, ভালোর দিকে কি করতে হবে, চলতে হবে। সো আমি ক্লাস শেষ করব। ফাইনালি যদি কারো কোনো কমেন্ট থাকে, সেটা যদি করে থাকে আমি একটু পরে বিদায় নিব। আচ্ছা,
শাফিন বলতেছে সিএসএস ইজ দ্য অ্যাক্রোনিম অফ ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যে কি বলে এইচটিএমএল আর এক্সএমএল এর একটা ইয়ে বলা যেতে পারে, যেটা হচ্ছে অনেক রকম স্টাইল দেওয়ার কাজে ব্যবহার করে। ঠিক আছে, হচ্ছে বেসিক্যালি একটা হয়তো ইয়ে থেকে কপি করে এটা বসাই দিচ্ছে কোনো একটা ইন্টারনেটের লেখা থেকে। ঠিক আছে, সো আবারও সবাইকে বিদায়, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গ্রুপে ক্লাস নোট পোস্ট করে দিও, ফ্রেন্ডদেরকে ইনভাইট করো। আল্লাহ হাফেজ।